হেমন্তের এই ভর দুপুরে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে এমন একটা রাইডিংয়ে বের হয়েছি, আমার মনে হচ্ছিল যে অনেকটা পথ একটানা একটা রাইড দেই, আর সেই উদ্দেশ্যে বের হয়ে চলে এসেছি কিশোরগঞ্জ ময়মনসিংহ হাইওয়েতে। লেটসি কতক্ষণ পর্যন্ত, মানে কতটুকু দূর পর্যন্ত যাওয়া যায়। আরেকটা বিষয় এখানে, আমার আজকে আরেকটা ভয়কে জয় করার দিন। আমি যে রুটটাতে স্পেশালি যাচ্ছি ওটাতে আমার অ্যাক্সিডেন্ট রেকর্ড আছে, যদিও আমি এখন আর অ্যাক্সিডেন্টের কথা বলতে যাচ্ছি না, যেহেতু একটা সম্পূর্ণ নতুন রাইডিং করতেছি, ওইটা আর টেনে আনতে চাচ্ছি না। তারপরেও যখন প্লেসে যাব তখন ওইটা আমি শেয়ার করবো না। পাশাপাশি আমাদের রাইডিং আমাদের জন্য পজিটিভ যে একটা ইম্প্যাক্ট ফেলে আমাদের ব্রেনে, সেটাও আপনাদের সাথে আজকে শেয়ার করবো, কারণ হাতে প্রচুর সময় আছে। ওকে, লেটস গো। আর আকাশের অবস্থা যদি বলি, কোণে কোণে তার চেহারা পাল্টাচ্ছে, যদিও হেমন্তকাল চলতেছে। সূর্য মেঘের আড়ালে চলে যাচ্ছে। কিশোরগঞ্জ থেকে ময়মনসিংহ হচ্ছে 66 কিলো টোটাল ডিস্টেন্স। আজকে আপনাদের একটা অন্যরকম একটা ধারণা দিই। মানে আমরা যখন এই যে থ্রটল ঘুরাইলে মনে হয় যে গতি কী মজা, এবং বিশেষ করে স্কুটারের ক্ষেত্রে তো আরও বেশি, যে স্কুটারে চালায় অনেক মজা। কিন্তু সেই মজাটার ভিত্তিটা আসলে কী, এটার একটা বৈজ্ঞানিক একটা ব্যাখ্যা আছে। আজকে আপনাদের এই বৈজ্ঞানিক ব্যাখ্যাটাই দেওয়ার চেষ্টা করব। বাইক বা স্কুটারে উঠে আমরা যখন এই থ্রটলটা ঘুরান দেই, থ্রটল ঘোরাতেই আমাদের মধ্যে সাথে সাথে একটা ভালো লাগা অনুভূতি একটা কাজ করে। তো এটার ব্যাখ্যাটা হলো, আমাদের এই দৈনন্দিন জীবনের এখনকার দিনে সবচেয়ে বড় শত্রু হলো স্ট্রেস। এই স্ট্রেস যখন আমাদের অনেকটা বেড়ে যায়, তখন কর্টিসল নামের একটা হরমোন রিলিজ করে আমাদের শরীর থেকে, যেটা আবার আমাদের হার্টের জন্য ক্ষতিকর। স্বাস্থ্যের সাথে সাথে আমাদের হার্টের জন্য এই কর্টিসল হরমোনটা দেয়। তো যখনই আমরা মোটর সাইকেলে উঠে বা স্কুটারে উঠে যখন এই থ্রটল ঘোরানো শুরু করি, তখনই আমাদের এই কর্টিসল হরমোনটা কমতে শুরু করে, এবং 20 মিনিট চালালেই প্রায়, তো কিছুক্ষণ রাইড করলে সেই কর্টিসল হরমোনের মাত্রা প্রায় 18 না 28, কত যেন 28, সম্ভবত 28% কমে যায়। এটা আসলে আমার কথা না, এটা ইউসিএলের একটা গবেষণায় এই তথ্যটা চলে আসছে। তো এই নিয়ে আমি দ্বিতীয়বার স্কুটার নিয়ে আসলাম নন্দাইল চৌরাস্তা টু নান্দাইল এই রোডে। তো হাইওয়েতে চলার ক্ষেত্রে আমি যে এখন নিয়মটা মানতেছি, এটা হচ্ছে একটু পরে পরে লুকিং রেয়ার ভিউ মিররে দেখতেছি আমার থেকে দ্রুতগতির কোনো কিছু আসছে কি না, সাইড দিয়ে দিচ্ছি। আর আমি জেন্টলি 40, 45, 60-এর ভিতরে, 60-এর নিচে, এর উপরে আর স্পিড উঠাচ্ছে না। যেহেতু এটা একটা সম্পূর্ণ একটা রিল্যাক্স একটা রাইড, তারা নাই, সো আমার এত প্যারাও নাই। আমি আস্তে ধীরে যাচ্ছি। আগের বার যেটা দেখে গেছিলাম, এটা রোডটা, মানে এই রোডের অবস্থা খুবই ভালো, সমস্যা নেই, একদম স্মুথ একটা রোড। তো এইটা তো আমি কানুরামপুর, মানে নান্দাইল পার হয়ে কানুরামপুর বাজার, যেটা মোয়াজ্জেমপুর বলে, ওই পর্যন্ত দেখছিলাম। আজকে হচ্ছে ডান পাশ দিয়ে ময়মনসিংহের যে রুটটা গেছে ওই রুট দিয়ে যাব। আগেরবার সোজা চলে গেছিলাম, যেটা বালিপাড়া ব্রিজের দিয়ে গেছে, এবং তখন থেকেই ভয়কে জয় করার পালা শুরু হবে। সো একটু টুইস্ট থাকুক, ওইটা ওই স্পটে গিয়ে আমি বলতেছি, বা এর আগের ভিডিও দেখলে হয়তো হিন্টস আপনারা অলরেডি জেনে যাবেন। তো কানুরামপুর গিয়ে একটা ব্রেক দিব। ঈশ্বরগঞ্জ এখান থেকে 25 কিলো। তো এই রুট হলে 20-25 কিলো আসলে কোনো বিষয় না। আর এখান থেকে ঈশ্বরগঞ্জ যতটুকু দূর, ময়মনসিংহ ততটুকুই, তার মানে আর 50 কিলোর মতো আছে। নান্দাইল সদর উপজেলা ক্রস করতেছি এই মুহূর্তে। তো এই নান্দাইল উপজেলার মাঝখানে এই একটা ব্রিজ আছে, মানে দৃশ্য হয়ে গেছে আর কি। এই রুটটা আমার জন্য একটা নস্টালজিক রুট। কতবার যে গেছি আসছি এই রুট দিয়ে, আসলে এটার কোনো হিসাব নেই। সো এই রুটে আসলে স্বাভাবিকভাবে একটা অন্যরকম ভালো লাগা কাজ করে। দুর্ঘটনা প্রবণ এরিয়া, সাবধানে চলুন। আর আমি আরও একটু পিওভির শট নিতে চাইছিলাম এইখানে, সম্ভবত এই কর্নারিংটার জন্যই ওই সাইনবোর্ডটা লাগানো হয়েছে। রোডটা যেহেতু খালি, আমি একটু
ট্রাই করে দেখতেছি। 60-এর হালকা একটু উপরে উঠেছি, 70-এর নিচে। হ্যাঁ 70, এর বেশি উঠাবো না, জাস্ট একটু একটু চেক করার জন্য। এই পর্যন্ত, এই যে ছেড়ে দিছি। ঠিক আছে, তার মানে চাইলে 60-65 ইজিলি এই রোডে চালানো যাবে। রাস্তায় এত ট্রাফিক নাই, কিন্তু আমি 60-এর উপরে উঠাবো না, মানে একদম খালি থাকলেও 60-এর উপরে উঠাবো না। নর্মালি 40, 45, 50-এর মধ্যে রাখার চেষ্টা করবো। ফায়ার সার্ভিস এত দূরে, হ্যাঁ হ্যাঁ, সদর থেকে ফায়ার সার্ভিস এত দূরে, তাহলে গাড়ি পৌঁছতে পৌঁছতেই তো কাজ শেষ হয়ে যাব। আচ্ছা, আবার সেই রাইডিংয়ের প্রসঙ্গে ফিরে যাই। তো আমি যে একটা ভিডিও দেখছিলাম, ওই ভিডিওটাতে ব্রেনের সাথে আমাদের রাইডিংয়ের সম্পর্কটা খুব সুন্দরভাবে সে ব্যাখ্যা করে দিছে। পরে আমি রিসার্চ করে দেখলাম যে হ্যাঁ, যে তথ্যগুলো দিছে এগুলো আসলেই সঠিক। তো আরেকটা তথ্য হলো যে জাপানের একটা ইউনিভার্সিটি, টোহোকো ইউনিভার্সিটি, ওরাও একটা মানে রিসার্চ চালাইছিল যে যারা হচ্ছে নিয়মিত রাইডিং করে তাদের স্পেশাল কগনিশন ক্ষমতাটা আসলে অনেক বেড়ে যায়, মানে স্থান কাল বোঝার ক্ষমতাটা অনেকটাই বেড়ে যায় যারা নন রাইডার তাদের থেকে। এবং এতে করে হয় কি, তার মানে ব্রেইনটা অনেক শার্প হয়ে যায়, স্মৃতিশক্তি থেকে শুরু করে তার কনফিডেন্স সব কিছুই বাড়তে থাকে। এই কগনিশন ক্ষমতা বাড়ানোর জন্য এই রাইডিংয়ের অবদান হচ্ছে অনেক। আর একটা বিষয় হচ্ছে যে অনেকেই দেখবেন যে এই যে মেডিটেশন করে, তো মেডিটেশনটা আসলে কি, আমরা যখন একটা কাজ করি খুব গভীর মনোযোগ দিয়ে, তখন এটাকে বলে ফ্লো স্টেট। তো এই জিনিসটাই ঘটে আমরা যখন মোটরসাইকেল রাইড করি। মানে আমরা যখন মোটরসাইকেল উঠে চালানো শুরু করি, তখন আর কিন্তু কোনো চিন্তা থাকে না যে মানে কোথায় কী হইলো না হইলো, তাতে কিছু যায় আসতেছে না। কতগুলা মেল জমে রয়েছে, কতগুলা রিপ্লাই দিতে হবে, বা কাজকর্ম, অফিস আদালতের কোনো ঝামেলায় মনের মধ্যে তখন আর থাকে না। তখন শুধু ফোকাস থাকে রাস্তার দিকে। আর একই সাথে আমাদের মস্তিষ্ক অনেকগুলো ক্যালকুলেশন করতে থাকে, আমার স্পিড কত, আমার ভারসাম্য রক্ষা করতে হবে, তারপরে আশেপাশে কি হচ্ছে না হচ্ছে সব রিয়েল টাইমের প্রসেস করে। তো তখন আর অন্যদিকে থাকানোর মতো কোনো ক্ষমতা নেই, তখন শুধু এই সামনের দিকে ফোকাসটা থাকে। তো এই ফ্লো স্টেটটা এক ধরনের অ্যাক্টিভ মেডিটেশন। তার মানে আপনি মেডিটেশন না করেও আপনি এর সুফলটা পাচ্ছেন এই রাইডিংয়ের সময়। তো এতে হয় কি, এতে যে মনের যে কী বলে চিন্তা শক্তি, আপনার স্ট্রেস, ওগুলোর একটা ব্রেকের মতো একটা কাজ করে আর কি। তো দেখতে দেখতে আমরা চলে আসছি কোথায়, কানুরামপুর। ইয়েস, আমি এখন যাবো ডান দিকে, যেটা ময়মনসিংহের দিকে ঢুকছে। তো যাই হোক, এই সেই মোড়। এইখানে আমার যে ঘটনাটা, ভয়কে জয় করার পালা, সেইটার ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করব। তো যেটা বলছিলাম যে এই যে অ্যাক্টিভ মেডিটেশন, তো এটা তো মানে ফ্রি পাইয়ে গেলাম যে রাইডিং করার ফলে যে এই সুবিধাটা হয়, মানে শরীর এবং মনের একটা রিল্যাক্সের একটা ভাব তৈরি হয়, যেটাকে ফিল গুড বলে। তো আপনার এমনিতেই ডোপামিন রিলিজ হচ্ছে, একটা ফিল গুড ভাইব তৈরি হচ্ছে রাইডিংয়ের সময়। তো মানে সব কিছুই যেটা আমি এতক্ষণ যা বললাম সব পজিটিভ, কিন্তু ততক্ষণ পর্যন্ত এটা পজিটিভ যতক্ষণ আপনি এটা সেফলি রাইড করবেন। মানে আপনি এই যে মোচড় দিলাম আর গতি বাড়ালাম, তাতে কিন্তু জিনিসটা উপকার হিতে বিপরীত হইতে পারে। কারণ হচ্ছে হিতে বিপরীত হইতে পারে, মানে আপনি পর্যাপ্ত ট্রেনিং না নিয়ে, পর্যাপ্ত গিয়ার এবং যে সেফ রাইডিংয়ের যে প্রোটোকলগুলো, ওগুলো মেনটেন না করলে আপনার জিনিসটা অন্যরকমও হইতে পারে। তো যাই হোক, আর আরেকটা বিষয় এখানে উল্লেখ করার মতো, এটাও সেই ওই ইউসিএলের গবেষণায় পাওয়া গেছে যে আমরা যখন কিছুক্ষণ চালার পরে, 20-30 মিনিট চালার পরে, মানে রাইডিং করার পরে, তখন কিন্তু আমাদের একটা হালকা এক্সারসাইজের মতো
একটা ইয়ে তৈরি হয় আর কি, যে হালকা এক্সারসাইজ করলে যেরকম হয় যে হার্টবিট 10 থেকে 12% বেড়ে যায়। বাহ, জায়গাটা সুন্দর হয়ে গেছে। এখানে অনেকগুলো খেজুর গাছ। বাহ, অনেক দিন আসেনি, কত বছর পরে এই রোডটাতে আসছি। মানে এই রোডের আলাপটা তাহলে আমি শেষ করে ফেলি ওই বৈজ্ঞানিক গবেষণাটা শেষ করে। তো যেটা বলছিলাম, তো সেক্ষেত্রে দেখা যায় হালকা আপনার যে মেডিটেশান বলেন, তারপরে এই স্ট্রেস হরমোন কমায় ফেলা, তারপরে ফিল গুড একটা ভাব তৈরি হয়, তারপর হালকা একটা এক্সারসাইজের বেনিফিট পাওয়া যায়। সব কিছুই আসলে যদি সেফটি মেনটেন করে চলেন তাহলে এই উপকারগুলো পাবেন আর কি, নাহলে তো হিসাবের খাতা শূন্য হয়ে যাবে। তো যাই হোক, এই জিনিসটা করতে হলে যেভাবে সেফলি কীভাবে রাইড করতে হবে সেটার একটা প্রোটোকল আমি বলে দিই আপনাদের। প্রতিবার রাইডে বের হওয়ার সময়, মানে বের হওয়ার আগে আপনি ইঞ্জিনটাকে স্টার্ট দিয়ে, একটা কোল্ড স্টার্ট বলে এটাকে, এই 1 মিনিট 1.5 মিনিট আপনি ইঞ্জিনটাকে চালু রাখলেন, থ্রটল না ঘুরে জাস্ট চালু রাখলেন 30 সেকেন্ড থেকে 1 মিনিট 1.5 মিনিট, যতক্ষণ পারেন আর কি। তারপরে আপনি চেক করবেন এটার হেডলাইট জ্বলতেছে কিনা, হর্ন ঠিক আছে কিনা, ইন্ডিকেটর লাইটগুলো কাজ করতেছে কিনা, শব্দ। এরপরে হচ্ছে 2টা ব্রেকে আপনি স্পেশালি চেক করবেন, সামনে পিছনে গিয়ে আপনি 2টা ব্রেকেই একটু চেক করার চেষ্টা করবেন যে কাজ করতেছে কিনা আপনার মতো। তারপরে আপনি বের হবেন। আর এই যে এতক্ষণ আমি চালাইছি না, আমি এখন কিন্তু রেস্ট নিব একটু। তো এই আধা ঘন্টা 50 মিনিট এরকম যদি লং রাইডে বের হন, যদিও আমি ওইরকমভাবে লং রাইডে বের হই নাই, বাট 120-30 কিলো পর্যন্ত চালাইছি। তো প্রতিবারেই কিছু না কিছু সময় আমি ব্রেক দেওয়ার চেষ্টা করছি। তো এই যে এখন কোথাও একটা চায়ের দোকান থেকে ব্রেক দিব, পানি টানি খাবেন, তারপর আবার চলবেন। তো এই হলো একটা মোটামুটি একটা প্রোটোকল। আর হাইওয়েতে আসলে অবশ্যই পিছনের মিরর চেক রাখবেন, কারণ আপনার চেয়ে দ্রুতগতির গাড়ি আসতেই পারে। সেক্ষেত্রে সেফলি রাইড সাইড দিয়ে দেবেন আর কি। তো এটা সেই এমন একটা রুট যেখানে আমার 3টা অ্যাক্সিডেন্ট হয়েছিল। প্রথম অ্যাক্সিডেন্ট হয়েছিল ওই যে কাননপুর মোড়, যেখান থেকে আমি ডান দিকে মোড় দিলাম, ওইটা আমি ময়মনসিং থেকে। ওই দিন আমার ইউনিভার্সিটির ছিল, ভাইবা ছিল। তো ভাইবা দিয়ে ফেরত আসবো, এই সময় আস্তে আস্তে রাত হয়ে গেছে। ময়মনসিং সমগঞ্জ থেকে ওই যে ব্রিজের এখান থেকে ঢাকা আগামী একটা বাস যেটা কিশোরগঞ্জ আসবে, ওইটাতে উঠছিলাম। তো সারা রাস্তা খুব ভালো চালে আসছে। ওই কাননপুর আইসা ড্রাইভার সম্ভবত ঘুমাই গেছিলো, পরে এক গাছের সাথে লাগাই দিছে, পরে আর কিছু বলতে পারি না। এলাকার লোকজন আইসা আমার সবার শেষে উদ্ধার করছে। একজন তো বাড়ি থেকে শাবল নিয়ে আসছে, এই নিয়ে সিট ভাঙিয়ে পরে আমার উদ্ধার করছে। পরে স্থানীয় একটা দোকানে বেঞ্চিতে আমার শোয়া মাথায় পানি ঢালতেছিল, আমি হয়তো সাবকনসিয়াসে চলে গেছিলাম। পরে ঠিকানা বলাতে একটা ট্রাকে করে আমার সদর হসপিটালে, কিশোরগঞ্জ সদর হসপিটালে পাঠিয়ে দিছে। তো এই আর কি, পায়ের যে পিছনের যে ছোট হাড্ডিটা থাকে ওখানে 2 জায়গায় ভেঙে গেছিলো আর কি, হাঁটুর নিচ থেকে। এরপরের অ্যাক্সিডেন্টটা হচ্ছে না, তারও আগে আর একটা অ্যাক্সিডেন্ট আছে, যে মোটরসাইকেল এরকম একটা ঠিক এরকম বাম পাশে একটা মসজিদ ছিল আগে বা পিছনে এই রুটেই। ওই মসজিদটার সাথে একটা কালভার্ট ছিল। তো ওই কালভার্টে তো আমার এই যে গরিপুরের 2 বন্ধু আসছিল আমাকে নিয়ে যাওয়ার জন্য। আমাদের এক ফ্রেন্ডের বাবা মারা গেছিলো, ওই ঈশ্বরগঞ্জ মরিচার চর বাড়ি তাদের। সামনে একটা বাস আর একটা বাস আসতেছিল। তো ও করছে কি, ওই বাসের 2 বাসের মাঝখানে পড়ে গেছিলো। তো যদি সে ওভারটেক করতে চাইছিল, আর যখন ওভারটেক করার সময় দেখে আর একটা বাস চলে আসছে, তখন সে কী করছে, একদম ডান দিকে চাপাই দিছে ওই বাস আসার আগেই। তখন হয়েছে কি, আমরা চলে যেতাম, সমস্যা নেই, সে ডান পাশ দিয়ে হইলেও নিরাপদে আমরা চলে যেতাম। কিন্তু গিয়ে পড়ছে কি, ওই কলা গাছের সামনে, কলা গাছটা ওই যে আড়াআড়িভাবে রাস্তার পাশে শোনো ছিল। তো কলা গাছের স্লিপ খাইটা আমরা ডিগবাজি খায়া একদম কালভার্টের নিচে। তো যে ড্রাইভার ছিল এর মাথার নিচে কাদার মধ্যে গেড়ে রয়েছে, এর উপরে হচ্ছে মোটরসাইকেল। তো আমি তো ডিগবাজি দিয়ে লাফ দিয়ে পড়ে বলছি, আর আমার তেমন কোনো হয় নাই ক্ষয়ক্ষতি। জাস্ট পরে উঠায় দেখি
মানে মোটরসাইকেল পরে আমি উঠাই দিলাম, পরে তার থুতনিটা কেটে গেছিলো একটু, এই আর কি। পরে আবার মোটরসাইকেল স্টার্ট নিছিল, কিন্তু তেল লিক করতেছিল আর কি। পরে ওই মরিচার চরের বাজারে গিয়ে ওইটা মনে কিছু একটা করা হয়েছে আর কি। যাই হোক, আরেকটা হচ্ছে সিএনজি দিয়ে এখানে এই যে ঠিক এই রাস্তা ভালো হওয়ার পরে, তো আমার ওয়াইফের মাস্টার্সের ছিল, মাস্টার্স পরীক্ষার, তো অ্যাডমিট কার্ড আনতে গেছি, কাজটা শেষ করে আসবো। আমার সাথে আমার ফ্রেন্ডও ছিল। ময়মনসিংহ ঘোরাঘুরি শেষ করে আমরা একটা সিএনজি দিয়ে আসতেছিলাম, তো সামনে এই ঠিক মাঝখানে এক পাগল ছিল দাঁড়ায়, পাগলি। সে কী করতেছিল, ওই একবার ডানে বামে করতেছিল। তো আমাদের সিএনজি হলো গতিতে ছিল, কারণ রুট তো ভালো। পরে দেখা গেছে যে সে তো ব্রেক ধরতে পারে নাই, সে মনে করছিল যে বাম দিক দিয়ে, পাগলিটা হয়তো বাম দিকে দাঁড়ায় থাকবে, মানে যেখানে দাঁড়ানো ছিল এখানেই দাঁড়ায় থাকবে। সে কী করছে, ডান দিক দিয়ে পাশ কাটিয়ে চলে যেতেছে। সেটা পাগলিও করছে কি, ঠিক ধানেই মুচর মরছে। তো আমাদের সিএনজি তো ধাম করে গিয়ে পাগলিরা লাগাই দিছে, লাগাই দিয়া ডানে একটা গাছের সামনে গিয়া ধাক্কা খায় থামছে। তো ততক্ষণে আমার ওয়াইফের পিছনের যে র্যাকগুলো থাকে না সিএনজির, তো এই শিখের মধ্যে গিয়ে মাথা বাড়ি খাইছে। পরে তার সিটি স্ক্যান করানো হইলো না, ওরকম মেজর কোনো সমস্যা পাওয়া যায় নাই। সমস্যা যেটা হয়েছে, তার এই আঘাতটা তার চোখে আইসা ইফেক্ট করছে, যে কারণে তার মায়োপিয়া হয়ে গেছে একদম -5-6 পর্যন্ত, -5-6 ডায়োপ্টার পর্যন্ত তার চশমা গ্লাস লাগতেছে আর কি। তো যাই হোক, এই 3টা ঘটনার পরে আজকে এই প্রথম আসলাম। আল্লাহ হেফাজত করুক, আল্লাহর কাছে পানা চাই। তো আমার ময়মনসিংহ আজকে আমি নাও যেতে পারি, আমি একটা অল্টারনেটিভ রুট অলরেডি খুঁজ পেয়ে গেছি। আর সেটা হলো যে ঈশ্বরগঞ্জ গিয়ে ডান পাশে একটা রুট চলে গেছে, সেটা হচ্ছে 18 বাড়িতে। তো আমি ওই দিক দিয়ে ক্রস মারবো। তো নতুন একটা রুটও দেখা হইলো, আর আমার ঘোরাটা যে ননস্টপ একটা ঘোরার একটা প্ল্যান ছিল, সেটাও হয়ে গেল। আর ময়মনসিংহ যেতে চাচ্ছি না কেন, কারণ হচ্ছে ময়মনসিংহ নিয়ে আমার আলাদা একটা প্ল্যান আছে, ময়মনসিংহ এবং নেত্রকোনা নিয়ে। সো ওই প্ল্যানের জন্য বরাদ্দ থাকুক, আজকে ময়মনসিংহ আমি যাচ্ছি না। তবে ভয়কে জয় করার যে পালাটা, আপনাদের সাথে গল্প করতে করতে আমি ওই যে জায়গায় প্রায় কাছাকাছি দূরত্বে যে 3টা অ্যাক্সিডেন্ট হয়েছিল, ওই জায়গায় অলরেডি পার করে চলে আসছি। সো আল্লাহর কাছে হাজার শুক্রিয়া যে এই 3টা মেজর অ্যাক্সিডেন্ট হওয়ার পরেও আল্লাহ মোটামুটি সুস্থভাবে বাঁচায় রাখছে। তো যাক, ঈশ্বরগঞ্জ গিয়ে পরে আবার ক্যামেরা অন করতেছি। সেই উঁচাকিলা, আর সম্ভবত বায়ের যে এই রুটটা চলে গেছে মরিচার চরের দিকে। তো মরিচার চরের একটা স্মৃতি এখনও মনে আছে। তো নামে যেমন কাজে ওরকম একটা, ওই যার বাড়িতে যাওয়ার পথে দেখি যে মাঠের মধ্যে শুধু মরিচ আর মরিচ, লাল মরিচ। তো এত মরিচ দেখে, মানে শুধু লালের প্রান্ত, সবুজ প্রান্ত আমরা বলি না, ওইরকম হচ্ছে লাল প্রান্ত, মানে লাল টকটকা হয়ে রয়েছে অনেকটা মাঠ জুড়ে। তো সেই থেকে হয়তো এখানে মরিচ প্রচুর হয় বলে হয়তো মরিচার চর নাম হয়েছে। তো ফাইনালি ঈশ্বরগঞ্জ চলে আসছি। দিস ইজ ঈশ্বরগঞ্জ সদর উপজেলা। আর আমার রুটটা সম্ভবত ডান দিকে, আমি কাউকে জিজ্ঞেস করে কনফার্ম হয়ে তারপরে যাব। এই ড্রাইভার সাহেব, এই কেন্দুয়া যাওয়ার রাস্তা কোনটা? হ্যাঁ, সামনে দিয়ে হাতের ডাইনে না? আচ্ছা 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 আচ্ছা। এই ড্রাইভার সাহেব, এই কেন্দুয়া 18 বাড়ির রাস্তা, এটা রাস্তা কেমন? ভালো, আচ্ছা আচ্ছা। যাক, সামনে হাসপাতাল পর্যন্ত ভাঙ্গা, এরপরে নাকি ভালো হইলেই ভালো। ভাঙ্গার অবস্থা তো দেখছি বেশ ভালোই খারাপ আছে। যাক, হাসপাতাল মনে হয় পার হয়ে গেছে, আমি জানি না হাসপাতাল কোথায়। হাসপাতাল পর্যন্ত ভাঙ্গা, এরপরে ভালো। যা ভাবছিলাম তা তো না, হাসপাতাল মনে হয় আরও দূরে, কারণ আবার ভাঙ্গা রাস্তায় পড়ে গেছি। ওকে, দিস গুড।
অফরোডিং হয়ে যাচ্ছে। টায়ারের প্রেশারটা দেখতে হবে ঠিক আছে কিনা। যা ভাবছিলাম তা না, ভাঙ্গা ভাঙ্গা মানে বেশ ভাঙ্গা, বাপরে ভয়াবহ ভাঙ্গা। আমার হচ্ছে ইয়ে বন্ধ হয়ে যাচ্ছে একটু বড় করে, না যেমন ভাবছি তেমন না, আবার ভাঙ্গা রুট, আবার ভালো রুট। চাকা ছোট তো, ছোট চাকা নিয়ে এইসব ভাঙ্গাচোরাতে খুব মানে ঝামেলা পোহাইতে হয়। আর প্রেম একটু কমানো থাকলে তো বন্ধ হয়ে যায়, প্লাস হচ্ছে ঝাঁকি লাগে প্রচুর। আর ঠিকভাবে যদি ওরকম ব্যালেন্স রেখে না চালানো যায় তাহলে স্লিপ কাটার সম্ভাবনাও থাকে। চাকা ছোটো, ছোটো সাইজেও ছোটো, আবার মানে রিম সাইজেও ছোটো, আবার যে প্রস্থ সেদিক দিয়েও ছোটো, 90/90/12। সো এটা চ্যালেঞ্জিং আসলে। আর বাংলাদেশের রাস্তাঘাট তো মাশাআল্লাহ সব কিছুর টাকা আছে, তো রাস্তাঘাট উন্নয়নের টাকা নেই এত বছর পরেও স্বাধীনতার। বাট চ্যালেঞ্জটা ভালো লাগতেছে, এটা একটা চ্যালেঞ্জ। হ্যাঁ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, এই সেই হাসপাতাল অবশেষে পৌঁছলাম। তার মানে এর পরের থেকে ভালো, আশা করি এখান থেকে রাস্তাটা ভালো পাবো। বেশ ভালো একটা অফরোডিং ট্রেনিং হয়ে গেল আর কি। ওকে, এই রোডে আমার প্রথম, আর হাইওয়ে রাইড করে এসে এই রোডে একটু ব্যালেন্স করে চালাতে হবে। এখানে এসে অন করার একটা কারণ আছে, কারণ হচ্ছে ওই যে ওই দিক দিয়ে রেল লাইন চলে গেছে, তো এই রেল লাইনেও অনেক যাতায়াত করছে। সো যেদিকে যাচ্ছি আসলে নস্টালজিয়াটা পেয়ে বসতেছে। আচ্ছা, আমি এই দিক দিয়ে, এই রুট দিয়ে একটু দেখে যাব, দেখে আসে, একটু ঘুরে আসে। এই রুটটা সুন্দর তো, বা এখানে আমার একটা ছবি তুলতে হইব দুই দিক থেকে। আচ্ছা, আমি আগে ঘুরে দেখে আসি যে এখানে এই রুটটা আসলে কোন পর্যন্ত গেছে। হ্যাঁ, এটা একটা রেল ক্রসিং গ্রামের মধ্যে, বাহ। এই যে রেল ক্রসিং, ঈশ্বরগঞ্জ মাত্র পার হয়ে আসছি। এই রেল ক্রসিং পার হয়ে একটা গ্রামের রাস্তা, এখানে আসলাম। অনেক ভালো লাগতেছে যে ধান ফসল হয়ে গেছে অলরেডি, মানে ধানের শীষ বের হয়ে কিছুদিন পরে এগুলো আরও সবুজ স্বর্ণালী আকার, মানে দুইটার একটা মিশ্রণে সুন্দর একটা দৃশ্য তৈরি হবে। তো যাই, এখন আবার রিটার্ন করবো। ব্যাটারি বেশি চার্জ নাই, তো